বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান সম্মান তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, মধ্যপ্রাচ্যের সরকার ও রাজনীতি কোর্সের ক্লাসে তোমাদের সাথে রয়েছি আমি ফারজানা সুলতানা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রিয় ছাত্ররা, আশা করি ভালো আছো তোমরা। এই সময়ে যে বিশ্বময় যে প্রতিবন্ধকতা আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলির জন্যে যা কিছু আমাদের করা প্রয়োজন, যা মেনে চলা প্রয়োজন, আশা করি তোমরা তা মেনে চলছো এবং সেই সাথে চেষ্টা করছো তোমাদের একাডেমিক অগ্রগতির জন্যে, এবং সেই সাথে সঙ্গ দিচ্ছি আমরা। তো আজকে আমরা আলোচনা করব আরব বিশ্বে চলমান যে রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রতিক যে সংকট পরিলক্ষিত হচ্ছে, সেই সংকটের কারণ বিশ্লেষণ করব এবং সমাধানের কী উপায় বা তোমাদের কী সুপারিশ হতে পারে সেই সংক্রান্ত আলোচনা। প্রিয় ছাত্ররা, জানো তোমরা যে বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্যের যেসব সাম্প্রতিক ঘটনাবলী, সেগুলি একটি বড় ভূমিকা পালন করে আসছে। মাত্র কিছুদিন আগেই যে 11 দিনের ইসরায়েলি আগ্রাসন গাজায় এবং আরব বসন্ত পরবর্তী সময়ের যে বিভিন্ন দেশের যে রাজনৈতিক বাস্তবতা, সেগুলি নিয়ে বারবার মধ্যপ্রাচ্য সংবাদ শিরোনাম হয়েছে। এবং এই যে 2014 সালে সিরিয়া আর ইরাকের অংশ নিয়ে আইএসের উত্থান, 17তে আইএসের পতন, 2018তে সিরিয়ায় আমেরিকা মিত্র দেশ ফ্রান্স, ব্রিটেন এদের যে ক্ষেপণাস্ত্র হামলা, কুর্দি বিদ্রোহ, ইরানের পারমাণবিক শক্তি অর্জন সম্ভাবনা, উপসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের যে পশ্চিমা প্রচেষ্টা, ইরান, তুরস্ক আর রাশিয়া অক্ষ, এই যে রাজনৈতিক মেরুকরণ এবং ঘটনাবলী, তা সব কিছু আসলে এই অঞ্চলের যে রাজনৈতিক দৃশ্যপট সেটিকে বদলে দিয়েছে। এবং আরব বিশ্বে এই যে চলমান রাজনৈতিক বাস্তবতা, যে অস্থিরতা, যে সংকট, সেইগুলি সম্পর্কে আমরা একটু আলোচনা করব আজকে। বস্তুত আরব বিশ্বে তোমরা জানো, আমরা এর আগে যে কিছু ক্লাস নিয়েছি, শুরু থেকে বিভিন্ন সময়ে কথাগুলি এসেছে যে আজ অবধি আরব বিশ্বে রাজতান্ত্রিক তথা একনায়কতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক এরকম একটি সরকার কাঠামো তথা রাষ্ট্র কাঠামো রয়েছে, যেটা নিয়ে কিন্তু অসন্তোষ বিদ্যমান বহুদিন ধরে। বিশেষ করে যখন থেকে আরাবিয়ানরা শিক্ষিত, সচেতন, উচ্চশিক্ষিত এবং বিশ্বের অন্যান্য দেশের রাজনৈতিক বাস্তবতার সংস্পর্শে এসেছে, সেই সময়ে বলা যায় এই যে বিংশ শতাব্দীতে 50-60-এর দশকে যখন এশিয়া বা দক্ষিণ এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ গণতন্ত্রের সংস্পর্শে এসেছে, সে সময়েও এখানে গণতন্ত্র বা জনগণের নিয়ন্ত্রণের বা জনমুখী যে শাসন ব্যবস্থা, সেগুলির ছিল অভাব। এবং এই যে রাজনৈতিক শূন্যতা, এই যে অর্থনৈতিক বঞ্চনা, এর মধ্যে দিয়ে কেটেছে এই অঞ্চলের তথা আরবীয়দের এক সুদীর্ঘ সময়কাল। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই যে নির্যাতিত, বঞ্চিত আরবীয় সাধারণ জনগণ এই সময়কালে, যে সময়টিকে আমরা আরব বসন্ত বলে অভিহিত করছি, অর্থাৎ 2011 থেকে যে প্রায় এক দশকের মতো সময়কাল, এবং এখনও এর যে প্রভাব বিভিন্ন দেশে রয়েছে, সেই সময়কালটিতে আসলে এই অঞ্চলের সাধারণ মানুষেরা, এবং আরও যদি একটু স্পেসিফিক্যালি বলতে চাই, তাহলে তরুণ প্রজন্ম বা তরুণ যারা জীবনে পরিবর্তন চায়, তারা এই অঞ্চলের শাসন ব্যবস্থায় পরিবর্তন চেয়েছে। তারা ক্ষমতাচ্যুত করেছে বহু বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখা লৌহ মানবদের।
এই বিক্ষোভ, এই আন্দোলন যেটি আরব বসন্ত নামে পরিচিত, সেটি শুরু হয়েছিল তিউনিসিয়া এবং মিশর দিয়ে, এবং পরবর্তীতে তা অনুরণন তুলেছে প্রায় সমগ্র আরব বিশ্বে। তার আঁচ লেগেছে লিবিয়া, আলজেরিয়া, সিরিয়া, জর্ডান, মরক্কো, বাহরাইন, ইরান, এমনকি সৌদি আরবেও। তো আমরা প্রিয় ছাত্ররা এই সম্পর্কে কিছুটা আলোচনা করে এর মধ্যে থেকে কয়েকটি রাষ্ট্রের যে রাজনৈতিক বাস্তবতা আরব বসন্ত পরবর্তী সময়ে সেটি আলোচনা করে তারপর আমরা এর কারণ বিশ্লেষণে যাব এবং কিছু সুপারিশ বা কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে সে বিষয়েও আলোচনা করব। তো প্রথমে আরব বসন্তে যেটি তিউনিসিয়ায় হয়েছিল, বেন আলীর যে পতন, বা মিশরে হোসনে মোবারকের তাহরির স্কোয়ারে যে জনগণের অসন্তোষ এবং জন অভ্যুত্থান বলা যেতে পারে, যে তার মধ্যে দিয়ে এদের পতনের ধারাবাহিকতায় লিবিয়ার যে প্রভাব পড়েছিল সে সম্পর্কে আমরা একটু আলোচনা করি। ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত যে লিবিয়া, সেখানে 4 দশক ধরে শাসন করছিল মুয়াম্মার আল গাদ্দাফি। তোমরা জানো 1969 সনে রাজা ইদ্রিসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেন তিনি এবং লৌহ মানব হিসেবে পরিচিতি পান। বস্তুত আরবীয় রাষ্ট্রগুলিতে রাজতন্ত্রের পরে বিভিন্ন দেশে সামরিক শাসনের একটি প্রবণতা দেখা যায়, এবং যার পেছনে পশ্চিমা যে প্রভাবশালী গোষ্ঠী যারা এই অঞ্চলে তাদের স্বার্থ হাসিল করতে চায় তাদেরও প্রভাব কাজ করেছে। তো প্রিয় ছাত্ররা, এই লিবিয়ায় আভ্যন্তরীণ দুঃশাসন, মানবাধিকার হরণ ও বিপুল বন্টন সমস্যা এই দেশটির জনগণের মনে অসন্তোষ জাগিয়েছিল। তিউনিসিয়ার মিশরের গণবিপ্লবে উৎসাহী হয়ে লিবিয়ার জনগণ গণ আন্দোলন শুরু করে 15ই ফেব্রুয়ারি 2011-তে। এই যে গণবিস্ফোরণ এবং সশস্ত্র অভ্যুত্থানের মুখে উৎখাত হন এখানে মুয়াম্মার আল গাদ্দাফি, এবং এটি পরবর্তী সময়ে যে খুব স্থিতিশীলতা এসেছে এখনও তা নয়, বরং বলা যায় দুইটি গ্রুপ রাষ্ট্রীয় ক্ষমতা দখলের যে চেষ্টায় ছিল। অতি সম্প্রতি অবশ্য এখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তারপরেও সম্পূর্ণ স্থিতিশীলতা বা সাধারণভাবে স্থিতিশীল অবস্থা যেটি বলা যায় সেটি আসলে লিবিয়ায় এখনও আসেনি। আমরা যদি সিরিয়ার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই 1963 সাল থেকে এই সিরিয়াকে শাসন করছে বাথ পার্টি, যেটি বাম আদর্শপন্থী বা সমাজতন্ত্রমুখী একদলীয় শাসন ব্যবস্থা এখানে কায়েম হয়েছিল। বিরুদ্ধ দলগুলিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং জরুরি অবস্থা বহাল ছিল এখানে। 17ই জুলাই 2000 থেকে দেশটির ক্ষমতায় আছেন হাফেজ আল আসাদের পুত্র বাশার আল আসাদ, এবং তিনি বলা যায় যে এই আরব জাগরণের পরে টিকে থাকা একজন শাসক আর কি। তিনি এই আরব বিপ্লবের ঢেউ এখানে আঘাত হানার পরে তিনি এটিকে ফেস করার চেষ্টা করেছেন, এবং সরকার আরব লীগ যদিও এই দেশটিকে বহিষ্কার করেছে, অন্যদিকে সিরিয়ার সরকার বিরোধী যে প্রধান জোট ন্যাশনাল কোয়ালিশন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নির্বাচন করেছে হাসান হিত্তোকে 2013 সালে। আরব বসন্তের যে জোয়ার, তাতে বিদ্রোহীরা সিরিয়ায় একের পর এক বিভিন্ন শহর দখল করে সরকারকে চ্যালেঞ্জ করে, কিন্তু এই যে চ্যালেঞ্জে বাশার আল আসাদকে সঙ্গ দিয়েছে বলা যায়, তার পক্ষে কাজ করেছে রাশিয়া। এবং তোমরা জানো যে সিরিয়ার যে শরণার্থী সংকট
এখান থেকে আসলে গত এক দশকের যে সংঘাত চলছে সেখানে 5 লাখ লোক মৃত্যুবরণ করেছে এবং এখানে থেকে লক্ষ লক্ষ লোক শরণার্থী হয়ে আশেপাশের দেশগুলোতে গিয়েছে। এবং এখানে যে শুধু এই সমস্যা তা না, সিরিয়ার পূর্বে কুর্দি বিদ্রোহীদের নিয়েও সমস্যা রয়েছে। বলা যেতে পারে সিরিয়া এক বহুপাক্ষিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। যদিও সম্প্রতি এটিকে ঘোষণা দেওয়া হচ্ছে যে এটি নিরাপদ হয়েছে এবং আমেরিকাও সিরিয়ার সরকারের সাথে যে সমস্যা সেটিকে বিদ্রোহী গ্রুপগুলির যে সমস্যা সেখানে পরোক্ষভাবে যুক্ত থাকলেও এখন যে অবস্থা তাতে করে জনগণকে ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে, যদিও সিরিয়া সেই অর্থে কিন্তু এখনও নিরাপদ নয়। আমরা যদি আলজেরিয়ার দিকে তাকাই তাহলে দেখতে পাই 1999 সাল থেকে সেখানে ক্ষমতায় রয়েছে ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট এর আব্দুল আজিজ বুতেফ্লিকো। এই যে শাসক 2010-এর শেষে তার শাসন অবসান চেয়ে দাবি শুরু হয়, জনদাবি। মূলত বেকারত্ব, আবাসন সংকট, দুর্নীতি, খাদ্য মূল্যের ঊর্ধ্বগতি, বাক স্বাধীনতার অভাব, জীবন মান এর অধোগতি, এগুলির কারণে এই আন্দোলন শুরু হয়েছিল এবং এই আন্দোলনের মুখে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয় 2010-এই। পরবর্তীতে এপ্রিল 2020-এ অবশ্য বুতেফ্লিকো ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন এবং নতুন প্রেসিডেন্ট হন আবদেল মজিদ তেবুন। এবং সেখানে আলজেরিয়াতে একটি শক্তিশালী অর্থনীতি ছিল সেইখানে পরবর্তীতে এই যে সমস্যা, এই সমস্যার ফলে দেশটিতে যে চরম যে দুঃসময়টি সেটি পাড়ি দিয়ে নতুন একটি দিগন্তে পৌঁছানোর জন্যে রাষ্ট্রনীতি পরিবর্তনের চেষ্টা চলছে। সেনাবাহিনীর প্রভাব যদিও আলজেরিয়াতে এখনও যথেষ্ট প্রকট, কিন্তু জনগণ দেখা যাচ্ছে আলজেরিয়ার সাধারণ জনগণ চাইছে যে একটি আমূল পরিবর্তন, শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন হোক। তো এখানেও যে সরকার ব্যবস্থা বা এখানকার রাজনৈতিক ব্যবস্থাও এখনও পুরো স্থিতিশীল বলা যাবে না। যদি আমরা ইয়েমেনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আরব বসন্ত থেকে উদ্বুদ্ধ হয়ে জনগণ 30 বছর ধরে ক্ষমতাসীন যে প্রেসিডেন্ট সালেহ তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে 2011 সনে। ক্রমবর্ধমান দারিদ্র্য, রাজনৈতিক স্বাধীনতার অভাবে সংকটাপন্ন এই জাতির যে গণজোয়ার, সেই গণজোয়ারে প্রেসিডেন্ট সালেহ পদত্যাগ করলে আবেদার রাব্বু মনসুর হাদি প্রেসিডেন্ট হন, কিন্তু স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হন বলা যায় এবং এখানে আল কায়েদা আর হুতিদের মতো বিদ্রোহীরা মাথা চাড়া দিয়ে ওঠে। হুতিরা প্রেসিডেন্টকে সরিয়ে ক্ষমতা দখল করলে প্রেসিডেন্টের অনুরোধে সৌদি আরব এখানে বিমান হামলা শুরু করে। অবস্থা আরও অবনতিশীল হয়ে ওঠে। এখন সেখানে ইয়েমেনে যে দুর্ভিক্ষ চলছে এবং সৌদি আরবের এই যে শাসকের পক্ষ হয়ে যুদ্ধ সেটি আসলে থামছে না, যদিও সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই ক্ষেত্রে সৌদি আরবকে আর সমর্থন না দেওয়ার কথা ঘোষণা করছেন এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যা মীমাংসার জন্যে গুরুত্ব দিচ্ছেন। আর সৌদি আরব যদি আমরা তাকাই এই অঞ্চলের বলা যেতে পারে প্রধান একটি আঞ্চলিক শক্তি। তোমরা জানো যে এই অঞ্চলে কিন্তু ইরান, তুরস্ক, সৌদি আরব এই রাষ্ট্রগুলি অধিকতর প্রভাবশালী। তো এই সৌদি আরবেই 2011 সালের জানুয়ারিতে সামতাই শহরে এক ব্যক্তি আগুনে আত্মাহুতি দেয়, ফলে দেশ জুড়ে সেখানেও শুরু হয়েছিল আন্দোলন। সম্প্রতি
9 জন মানবাধিকার কর্মী ইসলামিক উম্মাহ পার্টি নামে একটি দল গঠনের ঘোষণা দিয়েছিল। নির্বাচিত শাসক প্রধান বা নির্বাচিত শাসন ব্যবস্থা, আরও বেশি নারী স্বাধীনতা, রাজবন্দীদের মুক্তি, এসব দাবিতে 2011 মার্চ থেকে এখানে যে আন্দোলন শুরু হয়, 11 মার্চ এখানে পালিত হয় ডে অফ রেজ বা ক্ষোভ দিবস, এবং 2015 মার্চে সৌদি আরব ইয়েমেনের যুদ্ধে জড়িয়ে পড়ে। অন্যদিকে আবার সৌদি আরব সহ কয়েকটি রাষ্ট্র আল জাজিরাকে কেন্দ্র করে কাতারকে যে তার সাথে অসহযোগিতা বা অবরোধ, এই যে নানামুখী মিথস্ক্রিয়া আসলে চলছে, তাতে করে একটি জিনিস কিন্তু প্রায় পরিষ্কার, প্রিয় ছাত্ররা, রাজনৈতিক এই যে অস্থিরতা আরব বিশ্বের বিভিন্ন দেশগুলিতে, সেটি আসলে এখানকার শাসকদেরই সৃষ্টি। নিজেদের স্বার্থে আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার জন্যে, রাষ্ট্রের জনগণের স্বার্থকে জলাঞ্জলি দেবার জন্যেই এই সংকট সৃষ্টি হয়েছে আরব বিশ্বে। তো আমরা আরব বিশ্বে গণতন্ত্রায়নের জন্যে বা আরব বিশ্বের জনগণের যে আকাঙ্ক্ষা, সেটি পূরণের জন্যে, অর্থাৎ বিশ্বব্যাপী যেরকম জন অংশগ্রহণ ভিত্তিক বা জনগণের সম্মতির ভিত্তিতে শাসন ব্যবস্থা পরিচালিত হয়, সেগুলির প্রতি যে জনগণের আগ্রহ বা যে অর্থনৈতিক যে বৈশ্বিক কাঠামো, সেইগুলির প্রেক্ষিতে এই অঞ্চলের যে ব্যবস্থাগুলি, সেগুলি খুব একটা পরিবর্তন না করার ফলে জনগণের মধ্যে যে ক্ষোভ জমাট বাঁধছিল, তার বহিঃপ্রকাশ আসলে ঘটেছিল 2011 সালে তিউনিসিয়া আর মিশরের সফল গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, এবং এই উত্তাপের আঁচ লেগেছিল পার্শ্ববর্তী অন্য রাষ্ট্রগুলিতে। এই যে বিষয়টি, আমরা যদি এর পটভূমি বা কারণ বিশ্লেষণ করতে যাই, প্রিয় ছাত্ররা, আমরা একটি স্লাইডে আসি, আমরা ধারাবাহিকভাবে আলোচনার চেষ্টা করি। তার প্রধান কারণ একটু আগেই আমি তোমাদের কিছুটা ইঙ্গিত দিয়েছি, যে মূলত দীর্ঘমেয়াদী অপশাসন। আরব বিশ্বে এই 21 শতকেও, যেখানে প্রায় সারা বিশ্বে গণতন্ত্রের জয় জয়কার, আবার কোথাও কোথাও গণতন্ত্রেই ছদ্মবেশে স্বৈরতন্ত্রকেও দেখা যাচ্ছে, তবুও বিশ্বব্যাপী মানুষের আগ্রহ গণতন্ত্রের দিকে, যেহেতু সেখানে জনগণের একটা ভূমিকা থাকে, এক অংশগ্রহণ থাকে বা মতামত দানের একটি পরিসর থাকে, সেই সময়ে এই অঞ্চলে বহুকাল ধরে চলে আসা এখনও সেই রাজতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান, কোথাও কোথাও একনায়কতান্ত্রিক ব্যবস্থা। পুরনো ধাঁচের এই যে রাষ্ট্র ব্যবস্থা, এটির খোলস থেকে বেরিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার সাথে আরব বিশ্বের জনগণের খাপ খাওয়ানোর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাই আসলে এই রাজনৈতিক অস্থিরতার এবং সংকটের একটি কারণ। শাসক মহল যেহেতু এটি চায় না, আর সাম্প্রতিক গণজাগরণেরও মূল কারণ এটি, যার বহিঃপ্রকাশ ঘটেছে আরব বিশ্বের বিভিন্ন দেশে দেশে ঘটে যাওয়া গণ আন্দোলনে। দ্বিতীয় কারণ অর্থনৈতিক কারণ। মূলত গত দশকে এই যে শতকে আরব বিশ্বের দেশগুলোতে ব্যাপক হারে জনসংখ্যা বেড়েছে, কিন্তু তেলের রাজস্ব হ্রাস পেয়েছে, বরং মাথাপিছু আয়ও কমে গেছে। এই অঞ্চলের দেশগুলিতে এই জন্যে একটি আয় বৈষম্যের সৃষ্টি হয়েছে। কর্মসংস্থান বৃদ্ধির যথাযথ চেষ্টা করা হয়নি। নতুন বিনিয়োগের পাশাপাশি সামাজিক খাতে ব্যয় বাড়ানো, সেই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি, অর্থাৎ অর্থনীতির বহুমুখীকরণে ব্যর্থ হয়েছে এই অঞ্চলের যে সরকার ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা। এই যে নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার কারণে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, যে তরুণ প্রজন্ম, এই অঞ্চলের যে তরুণ সমাজ,
তারা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং প্রযুক্তিগত কল্যাণে তোমরা জানো যে এই আন্দোলনে কিন্তু সামাজিক মাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তরুণ সমাজের ক্ষুব্ধ হয়ে ওঠা, যেমন তিউনিসিয়ায় বোয়াজিজি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল উচ্চশিক্ষিত এই তরুণ যখন সবজি বিক্রেতা তার সাথে ঘটে যাওয়া প্রশাসনিক ঘটনার ফলে। তো এই জাতীয় যে বিভিন্ন ঘটনা, তার ফলশ্রুতিতে আসলে আরব উপদ্বীপ আর পারস্য উপসাগরের সন্নিকটবর্তী যেসব এলাকা জনবহুল, সেখানে এই গণবিক্ষোভ সংক্রামিত হয়েছে। প্রিয় ছাত্ররা, মধ্যপ্রাচ্যের সম্ভাবনা যেমন তেমনি একই সাথে সংকটেরও একটি কারণ হচ্ছে এর তেল বাণিজ্য। বস্তুত 20 শতকের 30-এর দশকে তেল আবিষ্কারের পরেই এই মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক রাজনীতির পাদপ্রদীপে চলে আসে। 1971 সালে আরব বিশ্বের তেল উৎপাদনকারী যে রাষ্ট্রগুলি সেগুলি তেল ভিত্তিক ক্ষমতার ভারসাম্য স্থাপনের চেষ্টায় ইউরোপে তারা যে মূল্য বৃদ্ধি করে, তাতে ইউরোপে তেলের মূল্য রাতারাতি 35 ভাগ বেড়ে যায়। একই সময়ে ওপেক তেল কোম্পানিগুলির উপর 50 থেকে 80 ভাগ ট্যাক্স বৃদ্ধি করে। এই সময় যুক্তরাষ্ট্র তেল বাণিজ্যের ক্ষেত্রে যে ব্রেটন উডস পদ্ধতি, সেটিকে পরিত্যাগ করলে ডলারের অবমূল্যায়ন ঘটে, অর্থাৎ তেলের দাম বাড়িয়েও এই রাষ্ট্রগুলি কিন্তু ক্ষতির শিকার হয়। এই প্রেক্ষিতে লিবিয়া তার তেল অস্ত্রকে পশ্চিম বিশ্বের বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করে। তেল বাণিজ্যের এই নতুন অধ্যায়ে শুরু হয়ে যায় দ্বন্দ্ব সংঘাত এবং পশ্চিমা বিশ্বের আমেরিকা সহ বেশ কিছু রাষ্ট্র এই অঞ্চলের তেল সম্পদকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্যে এখানকার রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। এখানকার যে রাজতন্ত্র বা সামরিক শাসনকে মদত দিয়েছে, জনগণের অধিকার প্রতিষ্ঠায় যা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। দীর্ঘ জীবন অভিজ্ঞতায় এই অঞ্চলের মানুষের এই যে বঞ্চনার অনুভূতি, তার থেকে বেরিয়ে অধিকার আদায়ের জন্যে মানুষ এই আন্দোলনের পথ বেছে নিয়েছে। প্রিয় ছাত্ররা, আরেকটি কারণ হচ্ছে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। এই অঞ্চলের শাসকেরা আগেই বলেছি তেমন একটি জনমুখী নয়, জন অধিকার প্রতিষ্ঠার প্রবণতা তাদের কম। শিল্পায়নের অগ্রগতি হয়নি এই রাষ্ট্রগুলিতে, তেমন রয়েছে আমদানি নির্ভরতা। বিশ্বব্যাপী নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য যখন বৃদ্ধি পেয়েছে, তার প্রভাব এখানেও পড়েছে এবং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলার চেষ্টা রাষ্ট্র কর্তৃক তেমন একটা দেখা যায়নি। জনগণ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মিলাতে পারেনি, তখন শাসক শ্রেণীর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে, যা গণ আন্দোলনের গড়ায়। আরেকটি ব্যাপার যেটি রয়েছে সেটি হচ্ছে আরব বিশ্বে যে মানবাধিকারের যে বিষয়, আসলে তোমরা জানো এটি সুদীর্ঘকাল ধরেই উপেক্ষিত হয়ে আসছে। যুগের পরিবর্তনের সাথে সাথে এখানকার উচ্চশিক্ষায় শিক্ষিত হলেও জনগণেরা তারা এই উচ্চশিক্ষা এবং বিশ্বের সংস্পর্শে এসে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, আন্তরিক হয়ে উঠেছে। তাদের এই আকাঙ্ক্ষার প্রতি সরকারগুলো কিন্তু এতদিন অবজ্ঞা করে এসেছে। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তাই জনরোষ এবং অসন্তোষ পুঞ্জীভূত হয়েছে। এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে গোটা আরব বিশ্বে। অর্থাৎ রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, ক্ষমতার প্রতিযোগিতা, এছাড়া এই রাষ্ট্রগুলির পারস্পরিক ক্ষমতার যে প্রতিযোগিতা, তাতে করে পারস্পরিক সম্পর্ক এখানে বা সৌহার্দ্য নষ্ট হয়েছে। অসহিষ্ণুতা, উগ্রপন্থা, সহিংসতা এগুলি বৃদ্ধি পেয়েছে এবং পশ্চিমা ষড়যন্ত্র তো অবশ্যই সংকটের অন্তরালে সবচেয়ে বড় কারণ বলা যায়। ভূ রাজনৈতিক, অর্থনৈতিক স্বার্থ, অর্থাৎ যেমন তেলের বাজার, তেমনি এটি অস্ত্রেরও বাজার। সৌদি আরব সবচেয়ে বেশি মার্কিন অস্ত্র ক্রয়কারী দেশ
এবং সাংস্কৃতিক যে পার্থক্য তারও কারণে পশ্চিমা দেশগুলি আসলে এই অঞ্চলকে অস্থিতিশীল অবস্থায় রাখতে পারলে বা থাকলেই তাদের স্বার্থের সিদ্ধি হয় ভালো। এজন্যে তারা প্যালেস্টাইন সমস্যাকে জিইয়ে রাখে বা এজন্যেই অন্যায় আচরণকে উগ্র, যেটি সরকার জনগণের বিরুদ্ধে বা ব্যবহার করে সেটিকে চরম উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ের নামে তারা সহযোগিতা করে এবং ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থার প্রতি সাপোর্ট দেয়, যেটি আইডেন্টিটি পলিটিক্স যে ব্যাপারটি সেটিও এখানে বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে এবং রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টিকারী একটি উপাদান বলা যায়। আরব বিশ্বের রাষ্ট্রগুলি আসলে পেট্রো ডলার এর মানে সংশ্লিষ্টতার দ্বারা প্রভাবিত হয়ে নিজস্ব ঐতিহ্য, নিজেদের মধ্যে অনৈক্য, বিশৃঙ্খলতা যে মেতেছিল তার এবং আঞ্চলিক প্রাধান্য বিস্তারের যে আকাঙ্ক্ষা, এই সব কিছু মিলে আসলে এই অঞ্চল রাজনৈতিকভাবে সংকটের মুখে রয়েছে বা একটা অস্থিতিশীল অবস্থায় রয়েছে। আরও বেশ কিছু কারণ আছে, যেমন শিক্ষা ব্যবস্থা যুগের উপযোগী না হয়ে ওঠা, বিজ্ঞান প্রযুক্তিগতভাবে যে এগিয়ে থাকার যে বিষয়টি সেটি, বা নারীদের প্রতি অবিচার, সাম্প্রদায়িক সংঘাত, চরমপন্থা, এরকম নানান বিষয় রয়েছে। তো আমরা যদি এর সংকট থেকে উত্তরণের বিষয়ে একটু আলোচনা করতে চাই, তাহলে আমাদেরকে ফিরতেই হবে একটি বিষয়ে, যে এই রাষ্ট্রগুলিতে, প্রিয় ছাত্ররা, আমরা যদি এই আরব বিশ্বে সংকট উত্তরণের উপায় খুঁজতে যাই, কয়েকটি বিষয় আমাদের খেয়াল করতেই হবে। একটি হচ্ছে আত্মমর্যাদা বোধ প্রতিষ্ঠা, বা বলা যেতে পারে যে পুনরায় জেগে ওঠা। তোমরা জানো যে আধুনিকতার ছোঁয়া যে রেনেসাসের মাধ্যমে ইউরোপে হয়েছিল, সেটি এই অঞ্চলের সেই সময়ের বিজ্ঞানী, জ্যোতির্বিদ, দার্শনিকদের চিন্তা ভাবনা বা তাদের যে পারস্পরিকতা তার দ্বারা প্রভাবিত হয়েছিল। তো সেই যে ঐতিহ্য, যেটি পরবর্তীকালে আসলে ধরে রাখতে পারেনি এই অঞ্চলের মানুষ বা এবং শাসকেরাও, কারণ আন্দালুসিয়ায় শাসকেরা ইউরোপ পর্যন্ত যে শাসন ব্যবস্থার যে বিষয়গুলি আমাদের সামনে এসেছে, সেই যে ধারাবাহিকতা সেটি যে ক্ষুণ্ণ হয়েছিল, সেটিকে জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হয়ে আরও বিশ্বের অধিবাসীদের যে মর্যাদা সেটি পুনরুদ্ধারে ব্রতী হতে হবে। এজন্য প্রয়োজন সৃজনশীল, গবেষণামূলক, গঠনমূলক মানসিকতা ও কাজের মাধ্যমে আত্মমর্যাদাশীল হয়ে ওঠা। এটি হলে সংকট উত্তরণে সেটি সহায়তা করবে। পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, আরবীয় সংস্কৃতিতে যে ঐতিহ্য, বীরত্ব, বন্ধুত্ব, মহানুভবতার যে বোধের আলোকে এই রাষ্ট্রগুলি যদি পারস্পরিক সৌহার্দ্য বাড়িয়ে তোলে, পারস্পরিক ক্ষুদ্র স্বার্থ বা স্বার্থের যে বিষয়গুলি সেগুলি কে ওভারকাম করতে পারে, নিজেদের ভেতরে সৌহার্দ্য বা ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করতে পারে, সৌহার্দ্য বৃদ্ধি করতে পারে, তাহলে এই সংকট উত্তরণ সহজ হবে। মানসিক যে বিপ্লব, বস্তুত ইসলামের যে প্রকৃত ইসলামী শাসন ব্যবস্থার যে প্রকৃত সৌন্দর্য, যে প্রকৃত ধাঁচ, সেটিকে অনুসরণ করে তার ভিত্তিতে যদি তারা তাদের শাসন ব্যবস্থাকে বিন্যাস করে, অন্য অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক পুনর্বিন্যাস করে, তাহলে আরব বিশ্বের সংকট কাটিয়ে ওঠা সম্ভব। প্রিয় ছাত্ররা, আরব বিশ্ব প্রাকৃতিক সম্পদে অনুগৃহীত। এই প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা ও ব্যবহার নীতি বাস্তবায়ন এবং সংকট উত্তরণের জন্যে এটিকে ব্যবহার করা, এটি জনস্বার্থে টেকসই উন্নয়নের জন্য যদি সরকারগুলি প্রচেষ্ট হয়, যত্নবান হয়, তাহলে অর্থনৈতিক সামাজিক বুনিয়াদ শক্তিশালী হবে। এ লক্ষ্যে যা প্রয়োজন, এই রাষ্ট্রগুলির উন্নততর শাসন ব্যবস্থা, রাজনীতি
ও পরিকল্পনা এবং সেগুলির বাস্তবায়ন। আরব বিশ্বের যে বিনিয়োগের ক্ষেত্র আসলে সেখানে সেই জায়গাগুলিতে যত্নবান হতে হবে, যেমন শিক্ষা, সুশাসন, দারিদ্রতা দূরীকরণ, নারীর ক্ষমতায়ন। এই বিষয়গুলিতে যদি গুরুত্বের সাথে বিনিয়োগ করা হয় তাহলে সংকট কাটিয়ে ওঠার জন্যে সেটি সহায়ক শক্তিতে পরিণত হবে। তো সর্বোপরি আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে এই রাষ্ট্রগুলি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিজেদের এই অঞ্চলের যে রাজনৈতিক ব্যবস্থা সেটির মধ্যে যদি জনমুখী যে ভাব সেগুলিকে প্রতিফলনের চেষ্টা করে এবং সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করে, তাহলেই এই আরব বিশ্বে যে সাম্প্রতিক সংকট সেটিকে কাটিয়ে ওঠা সম্ভব হবে। আজকে এ পর্যন্ত প্রিয় ছাত্ররা, ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইল।